নির্বাচন ছাড়া সংস্কার করা যাবে না, কিন্তু নির্বাচনকে অবাধ নিরপেক্ষ হতে হবে। আমি খুবই ব্যথিত যে এই বিষয়টা আলোচনা করতে হচ্ছে। আমাদের গণ অভ্যুত্থানের নায়ককে, নট দ্য মাস্টার মাইন্ড, নট মিটাকুলাসলি যে এটা প্ল্যান করেছে, এটা নায়ক হলো জনগণ। জনগণ কেন এই গণ অভ্যুত্থানে এসেছে? কারণ তাদের সমস্যায় জর্জরিত ছিল। এটা এমন না যে একদল লুটপাট করেছে আরেক দল লুটপাট করতে পারে নাই। লুটপাটের সাম্য প্রতিষ্ঠা করার জন্য গণ অভ্যুত্থান হয়নি। সুতরাং মানুষ এই গণ অভ্যুত্থানে সামিল হয়েছে তার আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য। চা বাগানের শ্রমিক এই বছর বেতন বেড়েছে 8.5 টাকা, অর্ধেকটা ডিমের দামের সমান। গার্মেন্টসের শ্রমিকরা 5 মাস 6 মাস বিনা বেতনে কাজ করতে হচ্ছে। কতগুলো দাবির কথা নৃত্য বললই, আরো কতগুলো, প্রত্যেকটা দাবি সাধারণভাবে বললে এগুলো হলো জেনুইন দাবি। এখন পাবলিকের হয়ে গেছে মুশকিল। যখন ফ্যাসিস্ট স্বৈরাচার থাকে তখন বলে যে এখন ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা দাবি করতে পারবে না। যখন রক্ত দিয়ে এই জনতা ফ্যাসিস্ট স্বৈরাচারকে উচ্ছেদ করে তখন তাদেরকে আবার শুনতে হয় যে এখন ফ্যাসিস্ট স্বৈরাচার নাই, এখন কোনো দাবি উত্থাপন করতে পারবে না। তাহলে পাবলিকের কি অবস্থা হবে? তার দাবি কিভাবে প্রতিষ্ঠিত হবে? আবার আন্দোলনে যত ধরনের ভোগান্তি আছে সবকিছু সাধারণ জনগণের উপর দিয়ে যাচ্ছে। আন্দোলনে ভোগান্তি আছে, তারপরে আমাদের গণ অভ্যুত্থানে ভোগান্তি হয়নি। মানুষ এই ভোগান্তি স্বেচ্ছায়, এবং ভোগান্তির 2টা রূপ আছে। একটা হলো মধ্যবিত্ত শ্রেণী, আর একটা হলো ধনিক শ্রেণী। ধনিক শ্রেণী যারা লুটপাট করে তাদেরকে যদি আমি বলি যে বন্ধ কারখানা চালু করো, শ্রমিকদের বেতন মিনিমাম ওয়েজ 20,000 টাকা জাতীয় মিনিমাম ওয়েজ করো, তারা বলবে যে এইগুলো হাবিজাবি কথা, এইগুলো আনছেন কেন? কিন্তু যদি বলা হয় IMF এর নির্দেশ অনুযায়ী এখন বাংলাদেশের অর্থনীতিকে আরো বেসরকারীকরণ করা হবে, এবং রেগুলেশন থেকে মুক্ত করতে হবে, এবং বাজার অর্থনীতিকে অবাধে প্রয়োগ করার ব্যবস্থা করতে হবে। বাজার অর্থনীতি মানে কি? বাজার অর্থনীতি মানে বাজার রাজনীতি। বাজার অর্থনীতির স্বার্থ দেখে যদি আমি রাজনীতিতে অবতীর্ণ হই তাহলে পরে সেটা অবধারিতভাবে এই গত 15 বছরে আমরা যেটা দেখেছি সেইটারই জন্ম। নীতি নির্ধারণী পর্যায়ে থেকে আসলে একটি বড় পরিবর্তন আনা প্রয়োজন। না, এই গভর্নমেন্ট যে এসেছে এর কাজটা কি? 1 নম্বর কাজ হলো রুটিন কাজগুলো করতে হবে। জি, সেটা করতে দিচ্ছি কি আমরা দাবি দেওয়ার চাপে? দেওয়া না দেওয়ার ব্যাপারটা না, অবশ্যই দেওয়া হচ্ছে তাকে। তারা রাস্তাঘাটকে ঠিক মতো মেরামত করছে না কেন? তারা ভ্যাট চালু করলো কেন 100টার বেশি জিনিসের উপরে, ডাইরেক্ট ট্যাক্স আরোপ না করে, এবং যত সম্পদ লুটপাট করে নিয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা, সেইটাকে উদ্ধারের জন্য চেষ্টা না করে পরোক্ষ করে। আমি অর্থনীতির ছাত্র, সালাউদ্দিন সাহেব সবাই তো আমাদের একটু সিনিয়র, 1 বছর সিনিয়র, ভালো ছাত্র, তারাও ভালো ছাত্র ছিল, আমিও ভালো ছাত্র ছিলাম। সুতরাং সবাই জানে ইনডাইরেক্ট ট্যাক্স, পরোক্ষ কর হলো জনগণের উপরে পড়ে। 100 কোটি টাকা যে ইনকাম করে তাকেও দিতে হবে 10 টাকা, আর যে 10,000 টাকা ইনকাম করে তাকেও দিতে হবে 10 টাকা। সুতরাং এইটা হলো সম্পদের, গরিবের কাছ থেকে সম্পদ ধনীর কাছে স্থানান্তর করার একটা প্রক্রিয়া। আর বৈষম্যহীন সমাজ যদি করতে চাই তাহলে আমাদের উল্টা প্রক্রিয়ায় যেতে হবে। সেটা হলো ধনীর সম্পদ গরিবের দিকে প্রবাহিত। কিন্তু যে বৈষম্যবিহীন সমাজের কথা আমরা বলছি, সেই সমাজ গড়ার জন্য তো আসলে একটু সময় দেওয়ার প্রয়োজন। আব্দুল সালাম, এই গভর্নমেন্টে কেন দেব? আমি বলে দিচ্ছি, এটা কনফিউশন সৃষ্টি করা হচ্ছে। সংস্কার না নির্বাচন? নির্বাচন ছাড়া সংস্কার করা যাবে না, কিন্তু নির্বাচনকে অবাধ নিরপেক্ষ হতে হবে। অবাধ, শোনেন, মাঝখানে বাধা দিয়েন না, তাহলে তো আপনি ধরতেই পারবেন না কথা। সংস্কারের জন্য নির্বাচন অপরিহার্য, কিন্তু নির্বাচন অবাধ নিরপেক্ষ করার জন্য কতগুলো সংস্কার একান্তভাবে প্রয়োজন। সুতরাং সংস্কার আর নির্বাচন
এইটা পুরা শেষ করে ওইটাতে যাব, আর এইটার কিছু না করে ওইখানে যাবো, এটা তো না। এটা সিম্পল ইকুয়েশন, আসবো আপনার কাছে মজিদুল ইসলাম লজিক দিয়ে আমি বলে দিই।